এভাবে আমি পরিষ্কার বলতে চাই, কথা বলার সুযোগ দিলে অনেক কথা বলার আছে, কিন্তু আমি যখন সেক্রেটারি জেনারেল যখন আমি একটা গল্প বলছি, সেক্রেটারি জেনারেল হিসেবে 1988 সালের ডিসেম্বরে যখন আমার নাম পত্রিকায় ছাপা হলো, আমি দুপুরে বাসায় যাওয়ার পরে আমার ভাই বললেন যে তোমার বন্ধুর সাথে একজন টেলিফোন করেছে, কি বলছে যে আমাদের শুভাকাঙ্ক্ষী, সে বলছে আমরা আপনি কি বিধবা হতে চান? কেন এ প্রশ্ন আসছে? কারণ আপনার হাজব্যান্ডকে আমরা আপনার সামনেই মেরে রেখে আসবো। ঠিক আছে, যদি আপনারা পারেন মেরে যাবেন। না না, এত সহজে রাজি হচ্ছেন কেন? ওনাকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখুন, জামাত ইসলামীর কাজে সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত রাখুন। আমার ভাই জবাব পেয়েছে, উনি যা করছেন বুঝে শুনে করেন, ওনাকে বিরত রাখার দায়িত্ব নিতে পারব। এরপরে মানে আদালত 1991 সনে আমি পার্লামেন্টে ইলেক্ট হই, পার্লামেন্টারি পার্টি লিডার হই। 92-তে ঘাতক দালাল নির্মূল কমিটি হয়। এই কমিটির অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে আমাদেরকে পার্লামেন্টে উঠতে হয়েছে, সুপ্রিম কোর্টে উঠতে হয়েছে, রাজপথে উঠতে হয়েছে। As Secretary General of the party, as parliamentary party of leader of the party, আমাকে অ্যাক্টিভ রোল প্লে করতে হয়েছে। তখন থেকে আমি নগরে এসেছি। এরপর করমচার যে ঘটনাটা বলা হয়েছে, অত্যন্ত ইন্টারেস্টিং কেস। 2000 সালের নভেম্বর মাসে জামাত ইসলামীর আমির নির্বাচনের ফলাফল ঘোষিত হয় এবং সেই নির্বাচন আমি প্রথমবারের মতো আমির নির্বাচিত হই। আমির নির্বাচিত হওয়ার পরে সিদ্ধান্ত হয় 6 ডিসেম্বর শপথ হবে। সেই শপথের দিন করমজার পুরাতন কবর থেকে হাড্ডি বের করে টেলিভিশনে শো করা হয়েছে জামাত ইসলামী নবনির্বাচিত আমিরকে বিতর্কিত করার জন্য। এর আগ পর্যন্ত এই ঘটনা আমার কানে কেউ দেয়নি। করমজা এলাকা আমার সাথিয়া থানার এন্ট্রি পয়েন্টে, সেখান দিয়ে আমাকে যাওয়া আসা করতে হয়েছে। কোনোদিন কেউ বলে টার্গেট ছিল উত্তেজনা সৃষ্টি করার জন্য আমি এলাকায় ঢুক না হয়, কিন্তু আল্লাহ তাআলার মর্জি 2001-এর নির্বাচনে আমি গোটা এলাকার মধ্যে এরপরে আমি সে কথাটা বলে শেষ করতে যাচ্ছি যে রাজনৈতিক ভূমিকার কারণে কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। 195 জনকে চিহ্নিত করা হয়েছিল। আর্মি শুধু না, অক্সিলারি ফোর্সকে সামিল করে মালিক মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তাদের কাউকে পিস কমিটির কেন্দ্রীয় জেলা পর্যায়ে কোন নেতাকে ওখানে সামিল করা হয়। রাজনৈতিক ভাবে শীর্ষস্থানীয় নেতা ছিলেন সবুর খান সাহেব, তাকে বাংলাদেশের স্থপতি মরহুম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিজে জেলখানায় গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে মুক্ত করে তার বাসায় পাঠিয়েছে। অতএব রাজনৈতিক ভূমিকার কারণে যুদ্ধ অপরাধী অথবা মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করার কোন সুযোগ আছে বলে মনে করি না। 195 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হলিডেতে গ্রেপ্তার হওয়ার বেশ আগে একটা নিউজ দেখেছিলাম, জুলফিকার আলী ভুট্টো সাহেবের নেতৃত্বকে টিকে রাখার জন্য 195 জনকে ক্ষমা করে দেওয়া হয়। আমি একটু আগে বলেছি জুলফিকার আলী ভুট্টোই জেনোসাইডের নায়ক,
আমার পরিষ্কার মনে আছে 1 মার্চ যেদিন অ্যাসেম্বলি মুলতবি ঘোষণা করা হলো, স্টেডিয়ামের ভিতরে ক্রিকেট খেলা চলছে, দর্শকেরা খেলা রেখে রাজপথে স্লোগান দিয়েছে, ভুট্টোর মাথায় লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সেই ভুট্টো সাহেব ৭৪ রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে এসেছিলেন এবং নজিরবিহীন রিসিপশন পেয়েছিলেন। ওভার ক্রাউডেড রিসিপশনের কারণে তাকে স্মৃতিসৌধে বাইরেও নেওয়া হয়নি, হেলিকপ্টারে নেওয়া হয়েছে। মাননীয় আদালত, আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2001 নির্বাচনের পর মন্ত্রী হওয়ার কারণে আর একটু রাগ হয়েছে। আমি যখন নির্বাচিত হওয়ার পরে আমি বেশি নজরে আসি, মন্ত্রী হওয়ার পরে আর একটু বেশি নজরে আসে। কিন্তু আমি আপনার কাছে পরিষ্কার করতে চাই, আমি মন্ত্রী হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বা স্বার্থে বিপক্ষে কোনো কাজ করিনি। আমি কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বৃক্ষরোপণ অভিযানে ফল বৃক্ষরোপণ যোগ করেছে, ফলে দেশীয় ফলের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। এটা কি দেশের পক্ষে গেছে, বিপক্ষে গিয়েছে? এরপরে আমাকে শিল্পে নেওয়া হয়েছে। 12 বছরের পর আমি শেষ করতে চাই যেটা বলে যে কোন সরকারি শেষ সরকার নয়, দুনিয়ার কোন বিচারই শেষ বিচার নয়। এই বিচারের পরে আর একটা বিচার হবে। আমাকে আপনাকে সবাইকে সেই বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচার এর জন্য কিভাবে সাক্ষী জোগাড় করা হয়েছে, কিভাবে বাদী বানানো হয়েছে, কিভাবে ইনভেস্টিগেশনের নামে আসলে এক প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চরিতার্থ করার জন্য হিংসাত্মক অভিযান চালানো হয়েছে। মাননীয় আদালত, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এই চেয়ারে বসার আগে হজ করে এসেছেন, বসা অবস্থায় হজ করে আসেন। আপনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরবার সালাম দিয়ে এসেছেন। আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আপনার সামনে আনতে। একটি হাদিস এটা বলে শেষ করব। আপনি ওখান থেকে আসছেন বলেই এই কথাটা আমাকে বলতে হচ্ছে। একটি হাদিস হল কাফা বিল মারি আন ইয়াকুনা কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে শোনার যে কথা সে শুনে শুনে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ভিত্তিতে শোনা কথা কোন মামলা মোকদ্দমায় কোন বিচারে এভিডেন্স হিসেবে নেই করতে পারে না। আমি আমার পাশ করেছি ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে, আমি তার ভিত্তিতে কথাটা আর যোগ করে বলছি। দ্বিতীয়, বিচারকের দায়িত্ব, মর্যাদা এবং সুবিধা। আল্লাহ রাসূল বলছেন বিচারক 3 শ্রেণীর। এক শ্রেণীর বিচারক যারা হক উদ্ঘাটন করে, উপলব্ধি করে হকের পক্ষে রায় দেয়, তারা হবে জানে। আরেকটা শ্রেণী যারা হক বুঝবে কিন্তু রায় দেবে একটু দূরে, তারা জানে। আরেকটা শ্রেণী না বুঝে রায় দেবে, তারা হবে। আমি প্রাণ করে দোয়া করি এই ট্রাইব্যুনালের দায়িত্ব আপনারা যারা আছেন, আপনাদেরকে রাসূলের ভাষায় প্রথম শ্রেণীর বিচারক হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীভুক্ত হওয়ার থেকে বাঁচত। আল্লাহ তাআলা রব্বানা তাকাব্বাল মিন্না